নমস্কার। আম আজকে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেটার জন্য আমার কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে। আম বেসিক্যালি আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা একটা লার্জ নাম্বার অফ পেশেন্টদের কিডনি প্রতিস্থাপন করে থাকি। মানে রেনাল ট্রান্সপ্লান্ট করে থাকি। এবার যখন ট্রান্সপ্লান্ট হয়ে যায়, তখন পোস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্টরা কি খাবেন, কি খাবেন না এবং তাদের ফুড হাইজিন বা কিভাবে মেইনটেইন করা উচিত এটা জানবার জন্য আমাদের কাছে প্রচুর রিকোয়েস্ট আসে। তো আসুন আজকে এই সাবজেক্টটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় এবং আমার মনে হয় যাদের ট্রান্সপ্লান্ট হয়েছে তাদের এই বিষয়টা জানাটা খুব জরুরি এবং বা যারা ট্রান্সপ্লান্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও আম এই বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা একটা থাকা খুব জরুরি। দেখুন, আমরা যখন কোনো একটা অর্গান প্রতিস্থাপন করি, সে কিডনি হোক বা যেকোনো সলিড অর্গান প্রতিস্থাপন হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো পোস্ট ট্রান্সপ্লান্ট একজন কিডনি প্রতিস্থাপিত রোগীর কতগুলো ঔষধ চলে যাতে তার ইমিউন সিস্টেম তার অর্গানকে রিজেক্ট না করে দেয়। মানে আমাদের শরীরের ইমিউন সিস্টেম এমনভাবে তৈরি, ইট ইজ ইউনিকলি ডিজাইন যে কোনো ফরেন টিস্যু বা কোনো ফরেন কিছু কিন্তু আমাদের শরীর সচরাচর ইমিউন সিস্টেম অ্যাকসেপ্ট করে না। তো এই যে মানে নন অ্যাকসেপ্টেন্স অফ ফরেন টিস্যু বা কোনো একটা সলিড অর্গান সেইটাকে যদি ঠিক রাখতে হয়, সেইটার জন্যই কিন্তু আমাদের এই মানে কি বলবো যে পোস্ট ট্রান্সপ্লান্ট এই ইমিউনোসাপ্রেশনের প্রয়োজন। যার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে তার শরীরের টি সেল, বি সেল এবং অন্যান্য ইমিউনোগ্লোবুলিন তৈরি করার ফাংশনকে আমাদেরকে একটু দমিয়ে রাখতে হয় ওষুধ দিয়ে যাতে না কিন্তু অর্গানটা রিজেক্টেড না হয়ে যায়। তো সমস্যাটা কি হয় জানেন? যখন এইরকম একটা অ্যাক্টিভিটি আমরা করি যে টি সেল, বি সেল সবগুলোকে আমরা দমিয়ে রাখছি, সেই সময় একটা সাংঘাতিক সমস্যা হয়। কি? সেটা হচ্ছে ইনফেকশনের প্রবণতা বেড়ে যাবে। তো সেই কারণে দেখুন একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের জিআই ট্র্যাক্ট ইজ আ সামথিং হুইচ ইজ টোটালি এক্সপোজড টু দ্য এক্সটার্নাল এনভায়রনমেন্ট। আমরা যখন খাবার খাই, যে খাবারই হোক সেটা কিন্তু ডাইরেক্টলি বডির ভেতরে ঢুকছে এবং সেই জিআই ট্র্যাক্ট থেকে কিন্তু আল্টিমেটলি ফিল্টার হয়ে আমাদের জিআই ট্র্যাক্ট একটা মানে কি বলবো মিউকোজাল ইমিউন সিস্টেম একটা সাংঘাতিক রকম অ্যাক্টিভ রয়েছে। যার কাজ হলো জিআই ট্র্যাক্টের এই মিউকোজাল ইমিউন সিস্টেমের মেইন কাজটাই হলো যে কোনো রকমের আ ইনফেকশন বা কোন রকমের যা কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস খাবারের সাথে আমাদের শরীরের ভেতর ঢোকে, তাদেরকে কন্ট্রোল রাখা যাতে কিনা আমাদের কোনো মেজর ইনফেকশন বা সেরকম কোনো প্রবলেম না হয়। কিন্তু যখন ট্রান্সপ্লান্ট হয়েছে তখন তো আমাদের ইমিউনিটি অলরেডি ডাউন। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যা হাইজিন পার্ট অফ দ্য প্রিপারেশন অফ দ্য ফুড। মানে কি সহজভাবে বললে আমরা যখন রান্না করি, বাজার থেকে যে ভেজিটেবলস, ফ্রুটস যা জিনিসপত্র আমরা আসছি তাদেরকে খুব ভালো করে ধুয়ে, গরম জলে পরিষ্কার করে ধুয়ে, তাদের সারফেস যা কিছু কন্টামিনেন্ট ভালো করে পরিষ্কার করে ১ বার নয় ২ বার ধুয়ে, তবে সেই আ ও মানে ভেজিটেবলস, ফ্রুট যাই বলুন না কেন তাকে আমাদের রান্নার যোগ্য বা খাবার যোগ্য ভাবে ভাবা উচিত। নেক্সট দ্যা কুকিং যেখানটায় হবে মানে যে কিচেনে আপনার রান্নাটা হবে, দ্যাট কিচেন নিড টু বি কেপ্ট অ্যাবসোলিউটলি সেখানে যেন কোন রকম স্টেল আইটেমস না থাকে। অনেক সময় আমরা দেখেছি যদি হাইজিন মেইনটেইন না করা হয়, প্রপারলি ডিসইনফেক্ট না করা হয়, তাহলে বহু ক্ষেত্রে কিচেনের মধ্যে নানান রকম আ আরশোলা বা ছোট নানান রকম কারণ খাবারের সন্ধানে তো সবাই ছুটে আসে। রান্নাঘরে তো খাবার থাকে, সেই খাবার শুধু আমাদের নয়, যেকোনো প্রাণীর খাবার। তারা ছুটে আসে। সুতরাং সেই হাইজিনিক অ্যাসপেক্ট টা প্রপারলি লিজার্ডস, ককরোচ এগুলো যেন একদম না ঢুকে কিচেনে তার একটা ব্যবস্থা করতে হবে। দরকার হলে পেস্ট কন্ট্রোল এর সাহায্য নিতে হবে। তো এইটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট অ্যাসপেক্ট। অ্যান্ড যে উটেনসিলস যেগুলোতে রান্না হচ্ছে বা যে উটেনসিলস এ খাবার সার্ভ করা হচ্ছে, বাসনপত্র, তাদেরকে গরম জলে পরিমিত সময় দিয়ে ভালো করে ধুয়ে একদম স্টেরাইল করে ইউজ করা যেতে পারে। যাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা আছে যদি মানে ডিশ ওয়াশার ইউজ করা যায় তাতে গরম জলে আমরা জানি খুব পরিষ্কার করে গরম জলে ধুয়ে সেটাকে একদম স্টিম হয়ে বেরিয়ে আসেন। দ্যাট ইজ আ হাইজেনিক পার্ট অফ মানে আ হাইজেনিক অ্যাসপেক্ট দ্যাট নিড টু বি লুকড ফর। এছাড়া আরেকটা জিনিস যেটা খুব ইম্পোর্টেন্ট সেটা হচ্ছে ওয়াটার। ওয়াটার বর্ন ডিজিজ একটা সাংঘাতিক রকম। সুতরাং আমরা সবসময় রিকমেন্ড করি যে ১ম ৬ মাস এট লিস্ট জলকে ফুটিয়ে ঠান্ডা করে খেলে আমরা এই ওয়াটার বর্ন ডিজিজ গুলোকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারি। সুতরাং মানে একটা নিট অ্যান্ড ক্লিন কুকিং এনভায়রনমেন্ট, অ্যাবসোলিউটলি ক্লিনড, ওয়েল ওয়াশড, প্রপারলি ডিসইনফেক্টেড ভেজিটেবলস অ্যান্ড এভরিথিং অ্যান্ড
দ্য কুকিং উটেন্সিলস যেটার মধ্যে খাবার রান্না হচ্ছে বা খাবার সার্ভ করা হচ্ছে, দ্যাট হ্যাজ টু বি প্রপারলি হাইজেনিক্যালি মেনটেন্ড। এই ৩ টা হচ্ছে বেসিক ইনগ্রেডিয়েন্টস অর বেসিক রিকোয়ারমেন্টস আফটার পোস্ট ট্রান্সপ্লান্ট নিউট্রিশনের কথা আলোচনা করার আগে। এইবার কতগুলো জিনিস আমাদের বুঝতে হবে যে যখন কিডনি প্রতিস্থাপন হয়, because of the some medicine which are indispensable for keeping a graft functioning well, আমাদের শরীরে কতগুলো ফিজিওলজিক্যাল চেঞ্জ আসে। যেমন ধরুন স্টেরয়েড। স্টেরয়েড ইজ আ ম্যান্ডেটরি ড্রাগ আফটার ট্রান্সপ্লান্ট। এবার এই স্টেরয়েডের জন্য একজন মানুষের খিদে বেড়ে যায়। স্টেরয়েড ইজ নোটোরিয়াস টু কজ ওয়েট গেইন। স্টেরয়েডের জন্য ব্লাড সুগার বাড়তে শুরু করে। স্টেরয়েডের জন্য আমরা জানি যে মাসল উইক হয়, ফ্যাট পোর্শন বাড়ে, সুতরাং ভিসেরাল ওবেসিটি হয়। দেখবেন ট্রান্সপ্লান্টের পর যদি ঠিকঠাক করে এক্সারসাইজ না করা যায় বা ঠিক করে যদি স্বাস্থ্যের খেয়াল না রাখা যায়, সাংঘাতিক রকম বুড়ি হয়ে যায়, পেটগুলো বড় হয়ে যাচ্ছে। তো এই যে ব্যাপারটা হচ্ছে তার কারণটা হচ্ছে দ্যার ইজ এ ভিসেরাল অ্যাডিপোসিটি, সেটা বাড়তে শুরু করে। তাছাড়াও দেখা গেছে যে স্টেরয়েড ক্যান গিভ রাইজ টু হাইপার অ্যাসিডিটি, গ্যাস্ট্রাইটিস। স্টেরয়েডের থেকে গ্যাস্ট্রাইটিস হয়। অ্যান্ড স্টেরয়েড ইজ নোটোরিয়াস টু কজ অস্টিওপোরোসিস। তাহলে এই যে স্টেরয়েড, যে ওষুধটা একটা প্রচন্ড রকম গুরুত্বপূর্ণ টু মেইনটেইন দ্য গ্রাফট ফাংশন ওয়েল, কিন্তু তার অনেকগুলো অ্যাডভার্স সাইড ইফেক্ট আছে যেটা নিউট্রিশনের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড। নন নিউট্রিশনাল সাইড ইফেক্ট যেমন ধরুন একটু হার্সুইটিজম হয়, মুন ফেসিস হয়, সেগুলো তো আছে, সেগুলো আজকের এই আলোচনায় আনছি না। কিন্তু যেহেতু খিদে বেড়ে যায়, ওয়েট গেইনের টেন্ডেন্সি বাড়ে, ব্লাড সুগার বাড়ে, যেহেতু মাসেল কমে আসে, ফ্যাট বাড়ে, সার্কোপেনিয়া হয়, যেহেতু একটা হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রোপ্যারাসিসের মতো কন্ডিশন তৈরি হয় বা অস্টিওপোরোসিস হয়, সুতরাং এই স্টেরয়েডকে যদি বাইপাস করতে হয়, তার এই নিউট্রিশনাল সাইড ইফেক্টগুলো যদি বাইপাস করতে হয়, আমাদের সেরকম ভাবে প্রপারলি নিউট্রিশনকে প্ল্যান করতে হবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টাইম হাঙ্গার। এটা দেখা গেছে ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পর, যেহেতু একটা ক্যাটাবলিক ফেজ থেকে বডি অ্যানাবলিক ফেজে যায়, খিদে সাংঘাতিক বাড়ে, আর তার মধ্যে আরো মূলধন যোগিয়ে দেয় হচ্ছে স্টেরয়েড। এবার আপনার যত অত খিদে পাবে, আপনি যত খাবেন, কি হবে? আস্তে, আস্তে ওয়েট গেইন হবে। ৫ কিলো বেড়ে ১০ কিলো হবে, ১০ কিলো বেড়ে ১৫ কিলো হবে। পরপর একটা সময় এরকম হবে যে আমাদের আ মানে প্রচন্ড রকম অসুবিধে হবে দৈনন্দিন জীবনযাপন সবকিছু করতে। সো we have to be extremely careful regarding how to mitigate hunger without pouring calories. আমরা রেকমেন্ড করি যে হাই ফাইবার ফুডস সেগুলোকে কনজিউম করতে, যার মধ্যে ফাইবার বেশি, খিদে মিটে যায় কিন্তু ক্যালোরি ডেলিভারি বেশি হয় না। তাহলে খিদেও মিটবে, কিন্তু স্টেরয়েডও, মানে স্টেরয়েডের সাইড এফেক্ট যে ওয়েট গেইন হয়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, সেই জিনিসটা হবে না। যেমন ধরুন একটা ফর এক্সাম্পল, ধরা যাক একজন ট্রান্সপ্লান্ট পেশেন্ট, সে সকাল ৭টায় ঘুম থেকে উঠে ১ কাপ চা খেলেন। তারপর আমরা জানি হাফ অ্যান আওয়ার গ্যাপ দিয়ে আমাদের মর্নিং ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশন গুলো নিতে হয়, সেগুলো নেওয়া হলো। নেবার পর যে ব্রেকফাস্ট উনি করলেন, তারপরে উনার হঠাৎ খিদে পেয়ে গেল ০.৫ ঘন্টা ১ ঘন্টা পরে। তখন কি আবার উনি কিছু খাবেন? ব্রেকফাস্ট হয়তো উনি ২ টো রুটি বা ফ্রেশলি কুক, মানে ফ্রেশলি একদম রুটি, একটু সবজি, একটু ডাল দিয়ে ব্রেকফাস্ট করেছেন। তারপর ধরা যাক ১ ঘন্টা পর খিদে পেয়ে গেল। তো এইরকম খিদেগুলো যখন ১ ঘন্টা ২ ঘন্টা পর পায় আফটার ট্রান্সপ্লান্ট, we always recommend to keep some filler agents. Filler agents মানে কি? যেমন ধরুন শসা, যেমন ধরুন একটু পাপায়া। এই ধরনের ফ্রুটস, যে ফ্রুটস গুলোকে খুব ভালো করে গরম জলে ধুয়ে পরিষ্কার করে যদি রাখা যায়, তাহলে দেখা যাবে যে they will provide you a large amount of fiber, they will not deliver calories, and they can fill your stomach easily, and this is the most important. আমি বারবার বলি, খিদে যদি খুব পায়, শসা খান। শসা ভালো করে ধুয়ে, ভালো করে গরম জলে পরিষ্কার করে, এটাতে এত অ্যাডভান্টেজ আছে, এতে ইলেক্ট্রোলাইটস এর ইমব্যালেন্স কিছু হয় না। ইট হ্যাজ আ লট অফ ফাইবার, ইট ইস ভেরি মিনিমাল ক্যালোরিজ। আর মানে খিদে মেটাতে খুব সাহায্য করে। এটাতে স্যাটিসফ্যাক্টরি ফ্যাক্টর আছে। সো দিস ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট টু অ্যাড্রেস দি হাঙ্গার অ্যান্ড দ্য বডি ওয়েট গেইন বিকজ অফ দ্য স্টেরয়েড। এবার আমরা জানি যে স্টেরয়েড অ্যান্ড ট্যাক্রোলিমাস, এই দুটো ওষুধের জন্যই আমাদের ব্লাড সুগার বাড়ার একটা টেন্ডেন্সি আছে। সো আমাদের কি করতে হবে? সুতরাং কার্বোহাইড্রেট কম্পোনেন্ট অফ দ্য ফুড, তাকে প্রপোর্শনালি কমিয়ে প্রোটিন কম্পোনেন্টকে বাড়াতে হবে। কারণ আফটার দ্য কিডনি স্টার্টস ফাংশনিং ওয়েল, if the graft function is normal, honestly there is a no need for protein restrictions. আমরা রেকমেন্ড করি 1 to 1.2 grams of the protein, যেটা আদারওয়াইজ একজন প্রাপ্তবয়স্ক পুরুষ খেতে পারেন, পোস্ট ট্রান্সপ্লান্ট মানুষ সম্পূর্ণ সেটাই খেতে পারেন। ইট ইজ রিকোয়ার্ড টু। কেন জানেন তো? যদি প্রোটিন ইনটেক সেই সময় না বাড়ে, তাহলে ইমিডিয়েট পোস্ট সার্জিক্যাল ফেজে যে সার্জিক্যাল স্ট্রেস থাকে, সেখান থেকে রিকভারি হয় না। সো আমাদের প্রোটিন কন্টেন্ট বাড়াতে হবে, বাট উই ডোন্ট রেকমেন্ড টু ইনক্রিজ দ্য ফ্যাট কন্টেন্ট সিগনিফিকেন্টলি, বিকজ যেহেতু স্টেরয়েড রয়েছে,
সেই কারণে একটা ডিসলিপিডিমিয়া হওয়ার প্রবণতা থাকে। ফ্যাট কনটেন্ট বাড়লে কিন্তু ডিসলিপিডিমিয়ার চান্স আরো বেড়ে যায়। সো উই শুড ইনক্রিমেন্ট দ্য প্রোটিন পার্সেন্টেজ, উই শুড রিডিউস দ্য ফ্যাট, উই শুড রিডিউস দ্য কার্বোহাইড্রেট। এইরকম ভাবে একটা মিল প্ল্যান করা উচিত। সাধারণত যদি একটা বাঙালি মিলের কথা বলা হয় তাহলে আমরা চেষ্টা করব যে ধরুন সকালবেলা আপনি একটা ডিম সেদ্ধ খেলেন, লাঞ্চে একটা ভালো মতো 150-200 গ্রামের পিসের মাছ বা চিকেন, এটাকে দিয়ে এটাকে একটা মেজর স্টেপল করে একটু সবজি, ভালো করে কুক সবজি এবং খুব অল্প পরিমাণ কার্বোহাইড্রেট দিয়ে যদি আপনি লাঞ্চ সারেন, তারপরে যদি একটু ফ্রুটস নেন, দ্যাট উইল বি দ্য বেস্ট টু মানে প্রপোর্শনেট ইউর ক্যালোরি রিকোয়ারমেন্ট। ইভিনিং স্ন্যাক্সে আপনি একটু হালকা কিছু ধরুন যেগুলোর মধ্যে একটু ফাইবার কন্টেনিং ফ্রুটস রয়েছে সেরকম একটা কিছু নিতে পারেন। রাতে আবার আমি চেষ্টা করব টু রেপ্লিকেট, যে মাল্টিগ্রেন আটা নিলেন, একটু ডাল খেলেন, সঙ্গে মাছ, সবজি এসব খেলেন। যারা ভেজিটেরিয়ান তারা পনির বা সমস্ত কিছুকে রিপ্লেস করতেই পারে। সো দিস আর দ্য ওয়ে where the protein content has to be increased. Protein content has to be increased. আমাদের নিউট্রিশনিস্টরা রয়েছেন, তারা দে আর এক্সপার্ট ইন ডিজাইনিং দ্য মেনু প্ল্যানিং। আপনার সঙ্গে বসে আপনার রিকোয়ারমেন্টটা বুঝে, তবে বেসিক প্রিন্সিপাল হচ্ছে কার্বোহাইড্রেটস কমাতে হবে, ফাইবার বাড়াতে হবে, প্রোটিন বাড়াতে হবে এবং যত পরিমাণে যতটা কম তেলে রান্না করা যায় সেটার কথা ভাবতে হবে। একটা জিনিস না বললেই নয়, যে আমরা সবসময় জানি যে ট্রান্সপ্লান্টের পর আমাদের প্রচুর পরিমাণে ইউরিন হয়। কিডনি তো ডিনার্ভেটেড থাকে। ন্যাচারালি একেক দিনে 4.5 লিটার, 5 লিটার এরকম ইউরিন হতে শুরু করে। সো উই নিড টু কিপ আওরসেলফ ওয়েল হাইড্রেটেড। তো ওয়েল হাইড্রেটেড রাখার জন্য আমাদের কি করণীয়? সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমি আগেও বলেছি, আবারও বলছি, ওয়াটার হাইজিন ইজ অলসো ইম্পর্টেন্ট। সো 5 থেকে 6 লিটার জল যার রেকমেন্ডেশন আছে রোজ খাওয়ার জন্য, তার উচিত 6 to 7 লিটার্স ওয়াটার পার ডে বয়েল করে ঠান্ডা করে রেখে দেওয়া। সেখান থেকেই যেন আমরা রেগুলার জলটা খাই, তাহলে প্রোভাইডেড যে ওয়াটারবর্ন ইনফেকশন কম হবে এবং হাইড্রেশনও ঠিক করে থাকবে। ২-১ টা জিনিস না বললেই নয়, যেহেতু স্টেরয়েড ইনডিউসড হাইপার অ্যাসিডিটি প্রচন্ড রকম হয়, ন্যাচারালি খুব স্পাইসি ফুড অ্যাভয়েড করা উচিত। আর একটা জিনিস জানতে হয় যে গ্রেপ ফ্রুটস, এটা আমাদের ড্রাগ লেভেলের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে। সুতরাং মানে এই যে গ্রেপস, বেরিজ এই জাতীয় ফ্রুটস আমরা সচরাচর অ্যাভয়েড করলেই ভালো হয়। এবার অনেকেই প্রশ্ন করেন যে স্যার আম খাওয়া যাবে? নিশ্চয়ই, না খাওয়ার কি প্রবলেম আছে? অবশ্যই খেতে পারবেন। খালি খেয়াল রাখতে হবে যে সুগার বেশি আছে কিনা। ইউজুয়ালি পোস্ট ট্রান্সপ্লান্ট হাইপারক্যালেমিয়া ইজ নট এ প্রবলেম। মেজরিটি অফ দ্য ফ্রুটস, যে সমস্ত ফলগুলো ডায়ালিসিস ফেজে পটাশিয়ামের জন্য আমরা অ্যাভয়েড করি, সচরাচর পোস্ট ট্রান্সপ্লান্টে পটাশিয়াম খুব একটা বাড়ে না, বিকজ ইউরিন স্টার্টস ফাংশনিং ওয়েল, কিডনি ওয়ার্কস ওয়েল। এক-আধবার ক্ষেত্রে হয়তো হয়, কিন্তু আমরা তো রেগুলার ব্লাড ওয়ার্ক করছি। যদি পটাশিয়াম 4.5 এর নিচে থাকে বা 4 বা 4.5 এর নিচে থাকে, এনি ফ্রুটস you can take provided your blood sugar control is well. যদি ব্লাড সুগার কন্ট্রোল খুব ভালো না থাকে তাহলে যেসব ফ্রুটস খেলে সুগার বাড়ে সেগুলোকে আমাদের একটু কন্ট্রোল করতে হবে। অবভিয়াসলি সেই জন্য আমাদের নিউট্রিশন হেল্প করবে। আর চেষ্টা করা উচিত যে আমাদের ক্যালসিয়াম কন্টেন্ট যেন ঠিক থাকে। মানে ডায়েটারি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সোর্স হচ্ছে মিল্ক, ক্যালসিয়ামের সোর্স হচ্ছে নাটস। সো এইরকম ফুডগুলো যার মধ্যে ক্যালসিয়াম বেশি আছে সেগুলো কনজিউম করা খুব দরকার, বিকজ অফ দ্য স্টেরয়েড আমরা জানি একটা অস্টিওপোরোসিস হয় এবং অ্যাডিকুয়েট ক্যালসিয়াম যদি নিউট্রিশনে না থাকে তাহলে কিন্তু আমাদের একটু অস্টিওপোরোসিসের মাত্রাটা বারবার সম্ভব। এগেইন, ইট ইজ নট ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য নিউট্রিশন, কিন্তু আমি আবারও বলবো নিউট্রিশন ভালো করার জন্য আমাদের কিন্তু এক্সারসাইজ করা খুব জরুরি। পোস্ট ট্রান্সপ্লান্ট পেশেন্টদের প্রত্যেকের রেগুলার ব্রিস্ক ওয়াকিং, ট্রেডমিল, যেটা সম্ভব আপনার ফিজিক্যাল কন্ডিশন, বয়স অনুযায়ী প্লাস কার্ডিওভাস্কুলার ফাংশন অনুযায়ী সেটা রেগুলার করা উচিত। অ্যান্ড উই স্ট্রংলি রেকমেন্ড টু এক্সারসাইজ টু ডু ডেইলি। এবং ৩ মাস হয়ে গেলে ধীরে ধীরে আমরা কিন্তু কোর মাসল স্টেবিলিটি এক্সারসাইজগুলো করবো, যাতে অ্যাবডোমিনাল বা ভিসারাল ওবেসিটি না হয়। দেয়ার আর ফিউ ফেসিয়াল এক্সারসাইজ যেটা করলে ফেসিয়াল পাফিনেস বা মুন ফেস হয় না, সেই পার্টগুলো প্র্যাকটিস করা উচিত। তো এই ট্রান্সপ্লান্টের পর দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে একটা মানুষ কিভাবে থাকবেন সেটার জন্য আমাদের একটা আর্ট অফ লিভিং উইথ ট্রান্সপ্লান্ট বলে একটা প্রোগ্রাম আছে। আপনারা যারা এই প্রোগ্রামটা সম্পর্কে জানেন খুব ভালো, যারা জানেন না তাদের বলছি যে আপনারা ডক্টর প্রতিমস একাডেমিতে জয়েন করলে এই প্রোগ্রামটা আপনারা জয়েন করতে পারবেন। ইট অ্যান্সার্স মাল্টিপল কোশ্চেন্স রিগার্ডিং পোস্ট ট্রান্সপ্লান্ট কেয়ার, and I hope that is extremely important whoever is suffering from who has undergone kidney transplant, to understand the post transplant lifestyle. ভালো থাকুন, সুস্থ থাকুন। বহু কষ্ট করে একটা ট্রান্সপ্লান্ট হয়, এটাকে মেনটেন করার দায়িত্ব কিন্তু আমার আপনার সবার। লেট আস হ্যাভ এ বিউটিফুল লাইফ আফটার ট্রান্সপ্লান্ট। থ্যাংক ইউ।